আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 2 প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইন্টেলিজিবল অ্যাসেট নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1। তো আজকের প্রথম ক্লাসে আমরা মূলত দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব। যে একটি ম্যাথ দেখাবো মূলত, যে ম্যাথটি 2011 সালে আসছিল এবং 2014 সালে আসছিল এবং বিবিএস পাস কোর্সেও এই ম্যাথটি আসছিল। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এই চ্যাপ্টারের। এই ম্যাথটা আজকে আমরা আলোচনা করব। তো এই ক্লাসটি দেখলে আশা করি তোমরা এই জাতীয় যে ম্যাথগুলো আসবে পরীক্ষায়, সেই ম্যাথগুলো সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা যে ম্যাথটি আজকে আলোচনা করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি পারচেস এ মিক্সার মেশিন জানুয়ারি 1, 2008 ফর 2,90,000। ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি একটি মিক্সচার মেশিন কিনতেছে, যেটা জানুয়ারির 1 তারিখ 2008 সালে 2,90,000 টাকা দিয়ে। দ্য মেশিন ইজ দ্য এক্সপেক্টেড টু হ্যাভ ইউজফুল লাইফ 5 ইয়ার্স। এই মেশিনের ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স অ্যান্ড রেসিডুয়াল ভ্যালু টাকা 20,000 এবং এটার রেসিডুয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। এই রেসিডুয়াল ভ্যালু বিভিন্ন নামে থাকতে পারে, স্ক্র্যাপ ভ্যালু, সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। অর্থাৎ এই সম্পত্তিটা ব্যবহার করার পরে, এই সম্পত্তিটা যদি আমরা একেবারে ব্যবহার শেষে বিক্রয় করি তাহলে আমরা 20,000 টাকা বিক্রয় করতে পারবো। এটাই হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেট দ্যাট দ্য মিক্সার মেশিন উইল হ্যাভ টু ইউজফুল লাইফ 7,500 আওয়ার্স। কোম্পানির ইঞ্জিনিয়ার বলছে এই মিক্সার মেশিনটা আমরা 7,500 ঘন্টা ইউজ করতে পারবো তার জীবনকালে। অর্থাৎ পুরো জীবনকালে এই মিক্সার মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 7,500 ঘন্টা। ইট ওয়াজ ইউজড 1,500 আওয়ার্স ইন 2008। এটা 2008 সালে 1,500 ঘন্টা, 2,625 ঘন্টা চলবে 2009 সালে, 2,250 ঘন্টা চলবে 2010 সালে এবং 750 ঘন্টা চলবে 2011 সালে এবং 375 ঘন্টা চলবে 2012 সালে। তার মানে এই যে আমাদের 7,500 ঘন্টা টোটাল লাইফে চলবে, এটা কোন সালে কত ঘন্টা ইউজ করতে পারবো আমরা সেটা দেওয়া আছে। এরপর বলা আছে দ্য কোম্পানি ইয়ার ইন্ডার 31 ডিসেম্বর ইচ ইয়ার। প্রত্যেক বছরের ডিসেম্বর 31 তারিখে কোম্পানি এই তার হিসাব বন্ধ করে। আমাদেরকে বলছে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2008 to 2012 ইউজিং দ্য ফলোয়িং 3 মেথডস। আমাদের 2008 থেকে 2012 সাল পর্যন্ত আমাদের বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করার জন্য স্ট্রেট লাইন মেথড, প্রোডাকশন মেথড, ডাবল রিকেনিং ব্যালেন্স মেথড অ্যান্ড সাম অফ ইয়ার ডিজিট মেথড এবং সাম অফ ইয়ার ডিজিট মেথডে। তো এই যে 2008 থেকে 2012 সাল পর্যন্ত 5 বছরের জন্য আমাদের কি বের করতে হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বা ডেপ্রিসিয়েশন শিডিউলটা নির্ণয় করতে হবে। তো আমি মূলত ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করার সাথে সাথে আমরা ডেপ্রিসিয়েশন শিডিউলটা তোমাদের দেখাবো, যাতে তোমরা এখান থেকে অঙ্ক আসলে তোমরা করতে পারো। এবং এই মেথডে তোমাদের পরীক্ষায় 4টি মেথড একসাথে আসবে না, এখান থেকে হয়তো বা 1টা বা 2টা মেথড আসতে পারে। তো আমি 4টা মেথড একই ম্যাথ দিয়ে সমাধান করে দেখাবো, যাতে তোমাদের মানে পরীক্ষায় আসলে যে কোনো মেথড থেকে তোমরা অ্যান্সার করতে পারো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তবে তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অভিনন্দন। এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ে লাইক দিয়ে তোমরা আমাদের সাথেই থাকবা আশা করি। এবং আমাদের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। এবং আমাদের বিবিএ অনার্স থার্ড ইয়ারের পেড কোর্সে ভর্তি চলছে, প্রি রেজিস্ট্রেশন চলছে। তোমরা যদি 1 মাসের মধ্যে প্রি রেজিস্ট্রেশন করে রাখো, আমাদের যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই তোমরা প্রি রেজিস্ট্রেশন করতে পারবা। করে রাখলে তোমাদের টোটাল কোর্স ফি এর উপর আমরা 10% ডিসকাউন্ট দিব। তো চলো এবার আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এখন আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্রেট লাইন মেথড। অর্থাৎ আমরা স্ট্রেট লাইন মেথডে কীভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করে এবং ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করে সেটা আমরা দেখব। যদি কখনো ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলে বা ক্যারিং ভ্যালু বের করতে বলে, তাহলে তোমরা অবশ্যই শিডিউলটা করে দিবা। তো এখন আমি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় এবং ডেপ্রিসিয়েশন শিডিউলটা নির্ণয় করে দেখাবো। তো চলো দেখি। প্রথমে আমরা লিখলাম রিকোয়ারমেন্ট 1 স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন বের করার সূত্র তোমরা সবাই জানো, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। তাহলে এবার আমাদের এই অঙ্কে কস্ট কত? আমাদের সম্পত্তিটার মূল্য হচ্ছে 2,90,000 টাকা এবং এটা সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু আছে 20,000 টাকা। তাহলে আমরা 2,90,000 থেকে 20,000 টাকা বাদ দিলাম। এবং ইউজফুল লাইফ হচ্ছে কত? 5 ইয়ার্স, 5 বছর মেয়াদ। তাহলে 5 দিয়ে আমরা কি করব? ভাগ করব। প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন বেড়ে গেল আমাদের 54,000 টাকা।
স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন একই হয়, একই হারে ডেপ্রিসিয়েশন হয়ে থাকে। তো আমরা এখানে স্ট্রেট লাইন মেথডে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম 54,000 টাকা। তো এখন আমরা ডেপ্রিসিয়েশন শিডিউল কিভাবে করে সেটা দেখাবো। তো ডেপ্রিসিয়েশন শিডিউল যখন স্ট্রেট লাইন মেথডে চাইবে তখন তোমরা এই ছকটা কাটবা, ইয়ার, কস্ট, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু, এই ছকটা অবশ্যই তোমরা কেটে নিবা। এবার আমরা কস্ট কত, এই সম্পত্তির কস্ট হচ্ছে 2,90,000 টাকা, আমরা এখানে লিখে দিলাম 2,90,000 টাকা কস্টের করে আমরা লিখে দিয়েছি। এবার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন তো আমরা বের করেছি 54,000 টাকা, আমরা এটাও 54,000 টাকা বসাই দিছি। এবার আমরা বের করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করব। প্রথম বছর ডেপ্রিসিয়েশন হয়েছে কত, 54,000, আমরা লিখে দিব 54,000, যা আছে তাই বসাই দিব। এরপর পরের বছর ডেপ্রিসিয়েশন 54,000, তাহলে এই 54 সাথে আবার 54,000 ডেপ্রিসিয়েশন হলে মোট ডেপ্রিসিয়েশন কত দাঁড়ালো, 1,08,000 টাকা। এটার নামই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই 1,08,000 সাথে পরের 54,000 যোগ করলে হয় 1,62,000। এই 54,000 যোগ করলে 1,62,000। এই 1,62,000 সাথে আবার যদি আমরা 54,000 যোগ করে দিই তাহলে আসে 2,16,000। 2,16,000 সাথে আবার যদি আমরা 54,000 যোগ করে দিই তাহলে অ্যাকুমুলেটেড আসে 2,70,000। তো আশা করি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা ক্যারিং ভ্যালুটা কিভাবে পাবো, মনে রাখবা ক্যারিং ভ্যালু সূত্র হচ্ছে কস্ট, যে ক্রয় মূল্য থাকবে ক্রয় মূল্য থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা যদি আমরা বাদ দিই তাহলে ক্যারিং ভ্যালু পেয়ে যাই 2,36,000 টাকা। 2,90,000 বিয়োগ 54,000। আবার আমরা 2009 সালে 2,90,000 ক্রয় মূল্য থেকে যদি আমরা 1,08,000 টাকা অ্যাকুমুলেটেড বাদ দিই তাহলে আমরা বুক ভ্যালুটা পেয়ে যাব 1,82,000 টাকা। আবার 2,90,000 টাকা থেকে যদি আমরা 1,62,000 টাকা বাদ দিই 2010 সালে, তাহলে আমরা আবার ক্যারিং ভ্যালু পেয়ে যাব 1,28,000 টাকা। এভাবে প্রত্যেকটা ইয়ারের কস্ট থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিলেই আমরা কি পেয়ে যাব, ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালুটা পেয়ে যাব। যেহেতু এখানে আমাদের রেসিডুয়াল ভ্যালু আছে 20,000 টাকা, সবসময় মনে রাখবা যে এখানে ক্যারিং ভ্যালুর শেষে 20,000 টাকা এটা থেকে যাবে, কারণ এখানে আমাদের বুক ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু 20,000 টাকা, তাই। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। স্ট্রেট লাইন মেথড যদি বলে তাহলে তোমরা এইভাবে ডেপ্রিসিয়েশন শিডিউলটা করে দিবা। এবার আমরা দেখব প্রোডাকশন মেথড বা ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড। তো প্রোডাকশন মেথডটা করার জন্য আমরা প্রথমে ডেপ্রিসিয়েশন পার আওয়ার বের করব। আমি তোমাদের ম্যাথ বোঝানোর সুবিধার্থে এখানে আমাদের কোয়েশ্চেনটা নিয়ে আসছি। তো এখন দেখো আমরা প্রথমেই প্রোডাকশন মেথড করব। প্রোডাকশন মেথডের সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলস ভ্যালু ডিভাইড বাই টোটাল অ্যাক্টিভিটি। অর্থাৎ যদি আমাদের কার্যক্ষমতার উপর ডেপ্রিসিয়েশন বের করতে হয় তাহলে আমরা টোটাল অ্যাক্টিভিটি দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের এখানে কার্যক্ষমতা কি, কার্যক্ষমতা হচ্ছে মেশিন আওয়ার। কত ঘন্টা মেশিনটা চলবে, 7,500 ঘন্টা। তাহলে আমরা কস্ট থেকে সেল বেস ভ্যালুটা বাদ দিয়ে 7,500 দিয়ে ভাগ দিলে আমরা 1 ঘন্টার ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। তাহলে প্রতি ঘন্টায় ডেপ্রিসিয়েশন হচ্ছে কত, 36 টাকা। প্রতি ঘন্টায় ডেপ্রিসিয়েশন হচ্ছে 36 টাকা, যেহেতু আমাদের কার্যক্ষমতাটা এখানে ঘন্টায় দেওয়া আছে। যদি এখানে ইউনিটে দেওয়া থাকতো আমরা ইউনিট দিয়ে ভাগ দিতাম। যেটাই কার্যক্ষমতা দেওয়া থাকবে তুমি সেই কার্যক্ষমতা দিয়ে এখানে কি ভাগ করলে প্রতি অ্যাক্টিভিটিতে কত টাকা ডেপ্রিসিয়েশন সেটা পেয়ে যাবা। এখানে সর্বপ্রথম আমরা কি বের করে নিব, আমরা সর্বপ্রথম এখানে ডেপ্রিসিয়েশন পার আওয়ারটা বের করে নিব, বা পার ইউনিট থাকলে পার ইউনিটটা বের করে নিব। এবার আমরা ডেপ্রিসিয়েশন শিডিউলের জন্য একটা ছক কাটবো। ছক কেটে এখানে যে কাজটা করবো আমরা হচ্ছে কস্টটা আগের মতো লিখে নিব, অ্যানুয়াল আওয়ার লিখবো একটা। ছকটা এভাবে কাটবা, অ্যানুয়াল আওয়ার, ডেপ্রিসিয়েশন পার আওয়ার, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু। এখানে ছকটা একটু ভিন্নভাবে কাটবা। তো অ্যানুয়াল আওয়ারটা বা অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিটা আমরা এখানে লিখবো। তো অ্যানুয়াল কত আওয়ার হয়েছে সেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, আমরা একটু দেখি। অ্যানুয়াল আওয়ারটা দেখো, এখানে প্রথমে আমাদের বলছে 2008 সালে 1500 আওয়ার। তো 2008 সালে আমরা 1500 লিখেছি। 2006 সালে আছে 2650, 2009 সালে 2650, 2010 সালে 2250, 2011 সালে 750 আর 2012 সালে 375 আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাক্টিভিটি মেথডে এরকম অ্যাক্টিভিটিগুলো দেওয়া থাকবে ইয়ারলি। এবার আমরা তো পেয়ে গেছি যে প্রতি ঘন্টায় ডেপ্রিসিয়েশন হয় কত, 36 টাকা। আমরা এখানে ডেপ্রিসিয়েশন পার আওয়ার 36 টাকা বসাই দিলাম। এখন অ্যানুয়াল যে আওয়ার বা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির সাথে এই ডেপ্রিসিয়েশন পার আওয়ার যদি গুণ করি, অর্থাৎ আমরা 2008 সালে 1500 আওয়ার মেশিনটা ইউজ করেছি আর প্রতি আওয়ারে ডেপ্রিসিয়েশন হয় 36 টাকা। তাহলে আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন 54,000 টাকা। 1500 গুণ 36, এরপর 2650-এর সাথে যদি আমরা 36 গুণ করে দিই তাহলে আমরা আবার 9 সালের ডেপ্রিসিয়েশন 94,500। সেম 10 সাল, 11 সাল, 12 সাল আমরা সিমিলারলি যে অ্যানুয়াল আওয়ারের সাথে বা অ্যাক্টিভিটির সাথে আমরা ডেপ্রিসিয়েশন পার আওয়ারটা গুণ করেছি। এবার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম। অ্যাকুমুলেটেড তোমরা জানো, প্রথম বছর 54,000, তারপরের বছর 94,500 যোগ করে দিব
1,48,500, এটার সাথে 81,000 যোগ করলে 2,29,500, এটার সাথে যদি আমরা 27,000 যোগ করি তাহলে 2,56,500, তারপর 13,500 যোগ করে 2,70,000। আর ক্যারিং ভ্যালু কীভাবে নির্ণয় করবো? কস্ট থেকে 2,90,000 টাকা থেকে এই অ্যাকুমুলেটেডগুলো যদি আমরা বাদ দিতে থাকি তাহলে আমাদের কি পাবো? ক্যারিং ভ্যালু পেয়ে যাবো 2,90,000 বিয়োগ 54,000, 2,90,000 বিয়োগ 1,48,500, 2,90,000 বিয়োগ 2,29,500, 2,90,000 বিয়োগ 2,56,500, 2,90,000 বিয়োগ 2,70,000। তাহলে এইভাবে আমাদের ক্যারিং ভ্যালুটা নির্ণয় করতে আমরা পারবো। তো আশা করি প্রোডাকশন মেথডে কীভাবে তোমরা ডেপ্রিসিয়েশনটা বের করবা সেটা শিখতে পারছো। এবার চলে আসো আমরা পরের রিকোয়ারমেন্টে যাই। পরের রিকোয়ারমেন্টে আমাদের কি বলছে আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। পরের রিকোয়ারমেন্ট বলছে ডাবল ডিক্লিনিং ব্যালেন্স মেথড। ডাবল ডিক্লিনিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড, এটা কিভাবে করব আমরা দেখে আসি চলো। এবার আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে এই ম্যাথটা সমাধান করব, বা ডাবল ডিক্লিনিং ব্যালেন্স মেথড যে মেথডই বলো, এটা রিডিউসিং ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লিনিং ব্যালেন্স মেথড যে মেথডই বলুক, আমরা এই নিয়মেই ম্যাথটা সমাধান করব। এখন প্রথমে আমাদের বের করতে হবে ডেপ্রিসিয়েশন রেট, কারণ রিডিউসিং ব্যালেন্স মেথডে রেট ছাড়া ডেপ্রিসিয়েশন করা যাবে না। তো ডেপ্রিসিয়েশন রেট বের করার নিয়ম হচ্ছে 100% ডিভাইডেড বাই লাইফ ইন্টু 2। যেমন একবার রিডিউসিং ডিমিনিশিং আর ডাবল ডিক্লিনিং ব্যালেন্স বললেই এখানে তোমাকে 2 গুণ করতে হবে। তো 100%কে আমরা কি দিব? লাইফ দিয়ে ভাগ দিব। তো লাইফ কত? লাইফ হচ্ছে 5। তো এখানে আমাদের 100কে যদি আমরা 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করি তাহলে 40% ডেপ্রিসিয়েশন রেটটা পেয়ে গেলাম 40%। এবার আমরা শিডিউলটার ছক কাটবো। ছকটা কিভাবে কাটবো আমি তোমাদের একটু দেখাচ্ছি। এবার আমরা এখানে একটা ছক কাটলাম, ছকটা তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা। বুক ভ্যালু অ্যাট বিগিনিং, রেট অফ ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু। তো এখানে আমাদের দেখো কস্টটা কত? কস্ট হচ্ছে 2,90,000 টাকা। কস্ট 2,90,000 টাকা। এবার আমরা এই 2,90,000 টাকা এখানে আমরা প্রথমে বিগিনিং বুক ভ্যালুতে বসাই দিব 2,90,000 টাকা। এবার আমাদের রেট অফ ডেপ্রিসিয়েশন কত? রেট অফ ডেপ্রিসিয়েশন 40%। তাহলে 40% রেট অফ ডেপ্রিসিয়েশন আমরা প্রত্যেকটা ঘরে বসাই দিব। এবার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমাদের বের করতে হবে। তাহলে প্রথম বিগিনিং বুক ভ্যালু কত? 2,90,000, যেহেতু আমরা সম্পদটা 2008 সালে কিনেছি। 2,90,000-এর 40% যদি করি আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পাই 1,16,000 টাকা। প্রথম বছর 1,16,000 অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এটাকে আমরা অ্যাকুমুলেট করে দিব 1,16,000 টাকা। এবার আমরা কস্ট যে মূল্যটা আছে 2,90,000 টাকা, সেখান থেকে আমরা ক্যারিং ভ্যালুটা যদি অ্যাকুমুলেটেডটা বাদ দিই আমরা পেয়ে যাব ইয়ার 1-এর ক্লোজিং ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু। তার মানে 2,90,000 থেকে আমরা 1,16,000 বাদ দিছি, ক্যারিং ভ্যালুটা পেয়ে গেছি। এই ক্যারিং ভ্যালুটা আমরা ইয়ার 2-তে 2009 সালে ওপেনিংয়ে চলে আসবে। এই ক্যারিং ভ্যালুটা 1,74,000 টাকা। এবার এই 1,74,000 টাকার উপর আমরা আবার 40% ডেপ্রিসিয়েশন ধরলে 59,600। 59,600 যদি আমরা এই 1,16,000-এর সাথে যোগ করি তাহলে আমরা পেয়ে যাই 1,85,600। এই 1,85,600 অ্যাকুমুলেটেড। এখন আমাদের সম্পত্তির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 2,90,000। এই 2,90,000 থেকে 1,85,600 বাদ দিবা। 2,90,000 থেকে 1,85,600 বাদ দিবা। বাদ দিলে তোমার ক্লোজিং বুক ভ্যালুটা চলে আসবে। মনে রাখবে ক্রয় মূল্য থেকে বাদ দিতে হয়, এই 1,74,000 থেকে বাদ দিবে না, এটা তো বুক ভ্যালু। বুক ভ্যালু থেকে বাদ দিলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। এভাবে দরকার নাই দেখানোর। তোমরা যে কাজটা করবা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য 2,90,000 টাকা, এই 2,90,000 টাকা থেকে শুধু অ্যাকুমুলেটেডটা বাদ দিতে থাকবা। এবার আমাদের ইয়ার 2-এর যেটা ক্যারিং ভ্যালু সেটা ইয়ার 3-র জন্য বা 2010 সালের জন্য বিগিনিং বুক ভ্যালু। বিগিনিং বুক ভ্যালুর উপর আমরা আবার 40% করব। 1,04,400 টাকার উপর 40% করলে 41,760 টাকা। এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। এটার সাথে যদি আমরা আগের বছর অ্যাকুমুলেটেডটা যোগ করে দিই তাহলে চলতি বছর অ্যাকুমুলেটেড 2,27,360। আবার আমরা 2,90,000 থেকে যদি এই 2,27,360 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাই ক্লোজিং বুক ভ্যালু। এবার এই 62,640 এটা হচ্ছে 2011 সালের ওপেনিং বুক ভ্যালু। এটার উপর আমরা 40% করলে 25,056। এটা যদি আমরা 2,27,360-এর সাথে যোগ করে দিই তাহলে 2,52,416। এই অ্যাকুমুলেটরটা আমরা 2,90,000 থেকে বাদ দিলেই আমরা পেয়ে যাই ক্যারিং ভ্যালুটা, পেয়ে যাই ক্লোজিংটা। এটা আবার আমরা 2012 সালের জন্য ওপেনিং ক্যারিং ভ্যালু। এই ওপেনিং ক্যারিং ভ্যালুর উপর আমরা যদি এখানে 40% করি তাহলে দেখা গেল কি আমাদের 1, 2 টাকা 3 টাকা বুক ভ্যালুটা মিলবে না। এখানে তোমরা একটা টেকনিক ফলো করবা, যেহেতু শেষের বছর, কারণ আমাদের তো এই রেসিডুয়াল ভ্যালু বা সেল বেস ভ্যালু 20,000 টাকা রাখতেই হবে।
তো আমাদের এখানে 40% করলে আমাদের এখানে 20,000 টাকা থাকবে না। তো যদি সম্পত্তির মেয়াদকালের শেষ বছর, তোমাদের কি করতে হবে? অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। কি অ্যাডজাস্টমেন্টে যাব? আমাদের এখানে রাখতে হবে কত? 20,000 টাকা। ক্যারিং ভ্যালু তো অবশ্যই কত রাখতে হবে? 20,000, কারণ আমাদের সেল বেস ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু 20,000 টাকা আছে, এই 20,000 টাকা এখানে রাখতেই হবে। তো 20,000 টাকা যেহেতু রাখতে হবে, তাহলে আমাদের টোটাল বুক ভ্যালু আছে কত? 37,584। এখান থেকে যদি আমি 20,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত? 17,584 টাকা। এটা আমরা এখানে বাদ দিয়ে দেখাবো। 37,584 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে থাকে আমাদের 17,584 টাকা। এটা আবার আমরা যোগ করে দিলে কিউমুলেটিভ চলে আসবে, আর ক্লোজিং আমাদের 20,000 টাকা থেকে যাবে। এভাবে এটা টেকনিক্যালি মিলাই দিতে হবে, না হয় কিন্তু অঙ্কটা মিলবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যাব পরের রিকোয়ারমেন্টে, সাম অফ ইয়ার ডিজিট মেথড। পরের রিকোয়ারমেন্ট আমাদের বলছে সাম অফ ইয়ার ডিজিট মেথড। এবার আমরা সাম অফ ইয়ার ডিজিট মেথডটা করব। তো এখন দেখো সাম অফ ইয়ার ডিজিট মেথডটা আমরা প্রথমে যে ইয়ারটা আছে আমাদের বছরের, যে লাইফের সম্পত্তির জীবনকালের যে বছর, সেটার যোগফল নির্ণয় করতে হবে। তো সাম অফ ইয়ার ডিজিট বের করার নিয়ম হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। তো n হচ্ছে আমাদের লাইফ কত বছর? আমাদের লাইফ হচ্ছে সম্পত্তির 5 ইয়ার্স। তো আমরা এখানে 5 বসাবো n এর জায়গায়। 5 বসালে আমাদের টোটাল সাম অফ ইয়ার ডিজিট আছে কত? 15। এটা তোমরা চাইলে ভিন্নভাবে করতে পারো। কিভাবে করবা? সাম অফ ইয়ার ডিজিট লিখে, যেহেতু আমাদের লাইফ 5 ইয়ার্স, এই 5 থেকে উল্টা লেখা শুরু করবা। 5, 4, 3, 2, 1, কত আসে? 15। তার মানে সাম অফ ইয়ার ডিজিট বলতে বোঝানো হয় তুমি যত বছর লাইফ আছে সেই লাইফটাকে উল্টা করে লিখে যে ডিজিটগুলো আসে সেই ডিজিটগুলোর যোগফল হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট। তাহলে আমরা এখানে সাম অফ ইয়ার ডিজিটটা বের করে নিলাম। সাম অফ ইয়ার ডিজিটে আমাদের যদি শিডিউল করতে বলে, তাহলে তোমরা আরেকটা কাজ করে নিবা, বুক ভ্যালু বের করে নিবা, ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করে নিবা। কস্ট থেকে সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালুটা বাদ দিয়ে কি বের করবা? ডেপ্রিসিয়েবল ভ্যালুটা বের করে নিবা। তারপর আমরা অঙ্কে চলে যাব। তাহলে চলো এবার আমরা অঙ্কে চলে যাই। এবার এই ডেপ্রিসিয়েবল ভ্যালুটা কেন বের করব? কারণ আমাদের একটু পরে তোমরা বুঝতে পারবে এটা কেন করতেছে আমরা সাম অফ ইয়ার ডিজিট মেথডের শিডিউলটা করার জন্য। এখন যে কাজটা করবো আমরা এখানে দেখো, ইয়ার দিয়েছি আমরা 2008, 9, 10, 11, 12। বুক ভ্যালু এট বিগিনিং, এখানে প্রথমে কস্টটা লিখবা, তারপর ক্যালকুলেশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু। এখানে ক্যালকুলেশনটা দেখাবা, কারণ আমাদের এই যে সাম অফ ইয়ার ডিজিটের ক্যালকুলেশনটা দেখাতে হবে। কিভাবে ক্যালকুলেশন করবো? দেখো আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু কত? 2,70,000 টাকা। এই 2,70,000 টাকাকে প্রথমে আমরা 15 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করবো। কোথায় পেয়েছি? এই যে আমাদের সাম অফ ইয়ার ডিজিটের ইয়ার্স হচ্ছে কত? যোগফল হচ্ছে 15। এই প্রথম বছর কত? ডিজিটটা 5, এর জন্য প্রথম বছর হচ্ছে 15/5, আসে কত? 90,000 টাকা। 2,70,000-এর 15/5 দিয়ে গুণ করলে আমরা 2,90,000 টাকা পেয়ে যাই, সরি। এরপর দ্বিতীয় বছর আমরা সেম কাজটা করব, শুধু আমরা দ্বিতীয় বছরের এটা নিব, ডিজিটটা নিব 4, 15/4। তারপর তৃতীয় বছর আমরা নিব, এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে টাকা পেয়ে যাই 72,000। তৃতীয় বছর নিব 15/3, তারপর 15/2, 15/1। এভাবে আমরা ক্যালকুলেশন করলে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাব। একুমুলেট কেমনে করতে হয় তোমরা জানো, প্রথম বছর 90,000। তো এইভাবে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনগুলো বের করে নিব। এরপর আমরা একুমুলেটেড তোমরা জানো 90,000, 72,000 যোগ করলে 1,62,000, 54,000 যোগ করলে 2,16,000, 36,000 যোগ করে দিলে 2,52,000, তারপর 2,52,000-এর সাথে 18,000 যোগ করলে 2,70,000। এবার কস্টটা থেকে যদি আমরা একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিই, তাহলে আমরা ক্যারিং ভ্যালুটা পেয়ে যাই। এভাবেই আমরা সাম অফ ইয়ার ডিজিট মেথডের শিডিউলটা করতে পারি। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো দেখলে তোমাদের এই টাইপের ম্যাথ যদি আমাদের আসে, শিডিউল করতে বলে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে বলে, এই 4টা মেথডে তোমরা এইভাবেই করে দিবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।